হ্যালো ভিউয়ার্স, অচিততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী বার্লিন সম্মেলন। বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? এমনই একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 5th সেম CC11। প্রশ্ন হচ্ছে বার্লিন সম্মেলন। বার্লিন জার্মানির রাজধানী বার্লিন, সেখানে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে রাশিয়ার যে শক্তি সেটাকে কি কমানো হয়েছিল বা খর্ব করা হয়েছিল? এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ জার্মানিতে বার্লিন সম্মেলন হয়, তার সাথে রাশিয়া কিন্তু যুক্ত ছিল। প্রশ্নের ভিতর থেকে সেটাই বোঝা যায়। এখন কি ছিল সেই বিষয়টা আলোচনা করতে হবে। দেখো, বার্লিন সম্মেলন এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলন যে সম্মেলন থেকে পরবর্তীকালে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের যে দুটি দলের ভিতরে হয়েছিল অক্ষশক্তি এবং ত্রিশক্তি মৈত্রী, এই দুটি যে দল তৈরি হলো, আলাদা আলাদা শিবির তৈরি হলো, আলাদা আলাদা শক্তি গোষ্ঠী তৈরি হলো প্রথম বিশ্বযুদ্ধের আগে। এই শক্তি গোষ্ঠীর জন্মটাই হয়েছিল এই বার্লিন সম্মেলন থেকে। এবং এই বার্লিন সম্মেলনের প্রধান যিনি রূপকার, যিনি এর পরিচালক, তিনি ছিলেন এই জার্মানির প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ক। তা বিসমার্কের জীবনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বার্লিন সম্মেলন। অবশ্য বার্লিন সম্মেলনটা আয়োজন করা হয়েছিল জার্মানির স্বার্থে নয়, এটা করা হয়েছিল এক তৃতীয় পক্ষের মধ্যে বিবাদের মীমাংসা করার জন্য। তৃতীয় পক্ষ বা সেই দ্বিতীয় পক্ষ কে ছিল? একদিকে ছিল রাশিয়া, অন্যদিকে ছিল অস্ট্রিয়া। রাশিয়া আর অস্ট্রিয়া, এই দুই দেশের মধ্যে শত্রুতা তৈরি হয় অনেক দিন ধরে। কেন শত্রুতা তৈরি হয়? একটি বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে এই শত্রুতা এই দুই সাম্রাজ্যের মধ্যে শুরু হয়, দুই দেশের মধ্যে শুরু হয়। সেই জায়গাটি ছিল বলকান অঞ্চল। বলকান অঞ্চল, যেখানে হার্জেগোভিনা, রুমানিয়া, বেসারাবিয়া, সার্বিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, এই সমস্ত দেশগুলো রয়েছে। এই দেশগুলো রয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চলে, যাকে বাল্টিক অঞ্চল বলা যায়, যাকে বলকান অঞ্চল বলা যায়। এই অঞ্চলটা ছিল সেই সময় তুরস্ক সাম্রাজ্যের অধীন। তুরস্ক, যে মুসলিম এক সুলতান সেখানে শাসন করতেন, এবং এই তুর্কি বা তুরস্ক এই সমস্ত অঞ্চলটা দখল করে রেখে যে অটোমান এম্পায়ার গড়ে উঠেছিল মধ্যযুগে এই তুরস্কে, অটোমান এম্পায়ার, সেই অটোমানদের সময়ে এই সমস্ত অঞ্চলগুলি অটোমান সুলতানরা দখল করে তারা তাদের সাম্রাজ্যের মধ্যে রাখে। তাই এই বাল্টিক অঞ্চলের, এই বলকান অঞ্চলের যে সমস্ত দেশগুলো রয়েছে, এই দেশগুলো ছিল বেশিরভাগটাই অটোমান তুর্কি সুলতানের অধীনে। এখন এই অঞ্চলের বিভিন্ন জনজাতি বাস করত এবং সেই জনজাতি তুরস্ক সাম্রাজ্য থেকে তারা বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা চাইছিল এবং এই স্বাধীনতা আন্দোলনও গড়ে ওঠে। সেই আন্দোলনের নাম ছিল সর্বস্লাভ আন্দোলন। এবং এই বলকান অঞ্চল ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয়তাবাদের দাবিতে, স্বাধীনতার দাবিতে এই অঞ্চলের জনগোষ্ঠী মারমুখী হয়ে ওঠে। আবার এই অঞ্চলে এই রকম একটা জটিল পরিস্থিতির ভিতরে সেই জায়গায় রাশিয়া প্রবেশ করে এবং অস্ট্রিয়া প্রবেশ করে নিজেদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থে। দেখো, তুরস্ক আর রাশিয়া দুটো দেশ কিন্তু পাশাপাশি, প্রতিবেশী। তাই রাশিয়ার ভূমধ্য সাগরে যেতে গেলে পশ্চিম দিক থেকে, রাশিয়ার ম্যাপ যদি তোমরা দেখো তা দেখবে রাশিয়ার যে পশ্চিম দিকটা রয়েছে, সেই পশ্চিম দিকে সমুদ্রের সাথে যোগাযোগ, বিশেষ করে ভূমধ্য সাগরের সাথে যোগাযোগ। কারণ ভূমধ্য সাগরে যদি না
আসতে পারে, তাহলে রাশিয়া ইউরোপে প্রবেশ করতে পারবে না জলপথে, বা আটলান্টিক মহাসাগরে সে প্রবেশ করতে পারবে না। ভূমধ্যসাগর হয়ে আটলান্টিক মহাসাগরে রাশিয়াকে আসতে গেলে তাকে এই কৃষ্ণ সাগর দিয়ে এসে তুরস্কের বসফরাস প্রণালী, যার আরেকটি নাম আছে দার্দে নালিশ প্রণালী, সামুদ্রিক যে বাইপাস রোড, সেই সামুদ্রিক বাইপাস রোডের নাম দার্দে নালিশ প্রণালী বা বসফরাস প্রণালী, যেটা তুরস্ক সাম্রাজ্যের ভিতর দিয়ে গেছে। এই অঞ্চল দিয়ে রাশিয়াকে জাহাজ নিয়ে আসতে হবে ভূমধ্যসাগরে, তারপরে আটলান্টিক মহাসাগরে বা ইউরোপে এসে পড়বে। এই কারণে রাশিয়ার এই অঞ্চলের পরে নজর পড়ে, এবং রাশিয়া একটা নীতি নিয়েছিল, তার সাম্রাজ্য বিস্তার নীতি, উষ্ণ জল নীতি। এই উষ্ণ জল নীতির মূল ফর্ম ছিল এটাই যে পশ্চিম দিকে রাশিয়া সাম্রাজ্য বিস্তার করতে চাইছিল, আর পশ্চিম দিকে ছিল এই অটোমান তুর্কি সুলতানের সাম্রাজ্য, যে সাম্রাজ্যের মধ্যে এই বসনিয়া, ক্রিমিয়া, হার্জেগোভিনা, মলদাভিয়া এই সমস্ত অঞ্চলগুলো বা ছোট ছোট দেশগুলো পড়ে। তো এই অঞ্চলে যখন রাশিয়া হস্তক্ষেপ করে তখন অস্ট্রিয়ার স্বার্থ বিঘ্নিত হয়। তার কারণ এই অঞ্চলে রাশিয়ার আসার আগে থেকে এখানে অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে তার বাণিজ্যিক স্বার্থ কায়েম করে রেখেছিল। অস্ট্রিয়া এবার যখনই রাশিয়া সেখানে প্রবেশ করছে, রাশিয়া তার নিরাপত্তার তাগিদে বা ভূমধ্যসাগরে যাওয়ার জন্য তার এই অঞ্চলটা দরকার, যখন সে এখানে এসে হাজির হচ্ছে তখন অস্ট্রিয়ার সাথে তার স্বার্থের বিরোধ বাঁধছে। এই স্বার্থের বিরোধের ফলে দুই দেশের মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি হয়। এই শত্রুতার পরিবেশকে নিরসন করার জন্য বা এই সমস্যাকে দূরীভূত করার জন্য বা এই জটিল সমস্যার সমাধান করার জন্য 1878 সালে জার্মানির রাজধানী বার্লিনে প্রধানমন্ত্রী বিসমার্কের সভাপতিত্বে প্রায় 7টি দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, এরকম একাধিক প্রায় 7টি দেশের প্রতিনিধিরা এই বার্লিনের সম্মেলনে এখানে সমবেত হয় এবং বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে বার্লিন সম্মেলনে যাওয়ার আগে একটু আগে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটি হচ্ছে এই যে রাশিয়া কিন্তু এর আগে যখন এই অঞ্চলে সে প্রবেশ করলো, এই বলকান অঞ্চলে, তখন বলকান অঞ্চলের পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ রাশিয়া এই বলকান জাতিগুলিকে উস্কানি দিতে থাকে তুরস্ক সাম্রাজ্যের বিরুদ্ধে, যাতে তারা স্বাধীন হতে পারে, তাদের উস্কানি দিতে থাকে। ফলে বলকান অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং 1911 এবং 1912 অর্থাৎ 1914তে প্রথম বিশ্বযুদ্ধ, তার 2 বছর আগে 1911, 1912 পর পর দুবার বলকান যুদ্ধ হয়। এই অঞ্চলে ব্যাপক বড় যুদ্ধ বাধে। বলকান অঞ্চল মানে বলকান যুদ্ধ, প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ। এখন এই অঞ্চলে রাশিয়া প্রবেশ করে সে তুরস্কের সাথে একটা চুক্তি করেছিল তার নিজের সুবিধার জন্য। সেই চুক্তির নাম কি? স্যান স্টিফেনোর সন্ধি। এই স্যান স্টিফেনোর সন্ধির ভিতর দিয়ে রাশিয়া এই দার্দেনালিস প্রণালী, যেটা তুরস্কের সাম্রাজ্যের ভিতর দিয়ে ভূমধ্যসাগরে গেছে যে জলপথ, এই জলপথে অবাধে যাতায়াত, বাণিজ্যিক জাহাজের যাতায়াত, যুদ্ধ জাহাজের যাতায়াত, এরকম একাধিক সুযোগ সুবিধা লাভ করেছিল রাশিয়া তুরস্কের কাছ থেকে সান স্টিফেনোর সন্ধির ভিতর দিয়ে। এখন বার্লিন সম্মেলন হচ্ছে 1878 সালে। রাশিয়ার সাথে অস্ট্রিয়ার যে বিরোধ বলকান অঞ্চলকে কেন্দ্র করে, এর ফলে সেই সমস্যার সমাধানের জন্য একটা বোঝাপড়ার জন্য 7টি দেশের প্রতিনিধিকে সামনে রেখে বিসমার্কের সভাপতিত্বে শুরু হচ্ছে বার্লিন সম্মেলন। এবং এই সম্মেলনের যে সমস্ত শর্তগুলো রাখা হয় তার মধ্যে দিয়ে যেটা পরিষ্কার হয় রাশিয়ার তরফ থেকে, যে এই দার্দেনালিস প্রণালীতে রাশিয়ার যুদ্ধ জাহাজ আর অবাধে চলাফেরা করতে পারবে না। ফলে রাশিয়ার ভূমধ্যসাগরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়।
এই ঘটনা যখন ঘটছে বা রাশিয়ার সাথে যখন রাশিয়ার উপরে এমন একটি চুক্তি বা এমন একটা শর্ত যখন বার্লিন সম্মেলনে করা হচ্ছে বিসমার্কের নেতৃত্বে, তার আগে বিসমার্ক নিজেকে ঘোষণা করেছিলেন, এই বার্লিন সম্মেলনে ঘোষণা করেছিলেন সাধু দালাল, অর্থাৎ হনেস্ট ব্রোকার। তিনি একজন দালালের ভূমিকা নিচ্ছেন, একজন মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছেন রাশিয়ার অস্ট্রিয়ার ভিতরে, এবং এখানে মধ্যস্থতা করার জন্য তিনি একটা শর্ত রাখছেন বা সেই শর্তটা পাশও হচ্ছে যে দার্দেনালিস প্রণালীতে রাশিয়া আর তার যুদ্ধজাহাজ নিয়ে যেতে পারবে না এবং ভূমধ্যসাগরে যাওয়ার পথ তার বন্ধ হয়ে গেল। এর ফলে রাশিয়া কিন্তু ক্ষুব্ধ হয়, ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়। তার কারণ আছে, তার কারণ এই যে এই রাশিয়া এর আগে এই জার্মানির সাথে এবং অস্ট্রিয়ার সাথে, যে অস্ট্রিয়ার সাথে এত বিরোধ বাঁধছে রাশিয়ার, সেই অস্ট্রিয়ার সাথে রাশিয়ার সম্রাট এবং জার্মানির সম্রাট, তাহলে তিনটি দেশের সম্রাট, জার্মান সম্রাট, রাশিয়ার সম্রাট, প্রাশিয়ার সম্রাট, এই তিন দেশের তিন সম্রাটের মধ্যে 1872 নাগাদ এক চুক্তি হয়, এক সন্ধি হয়, তিন সম্রাটের সন্ধি বা ড্রাই কাইজার বুন্ড। 1878 বার্লিন সন্ধি হচ্ছে, তার আগে 1872 সালে কিন্তু এই রাশিয়ার সাথে অস্ট্রিয়া এবং জার্মানির তিন সম্রাটের মধ্যে তৈরি হচ্ছে এক চুক্তি, ড্রাই কাইজার বুন্ড। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হলো বার্লিন সম্মেলনে, রাশিয়ার উপরে যে শর্ত চাপানো হলো যে দার্দেনালিস প্রণালীতে আর রাশিয়ার জাহাজ চলবে না, তখন রাশিয়া ক্ষুব্ধ হয় এবং এই বার্লিনের সম্মেলনে যে সন্ধিটা হয়, বার্লিন সন্ধি, সেই সন্ধি ভেঙে ফেলার চেষ্টা করে এবং সে এই রাশিয়া তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই বার্লিন সম্মেলন থেকে বেরিয়ে আসে এবং তিন সম্রাটের যে সন্ধি এর আগে হয়েছিল 1872, যে ড্রাই কাইজার বুন্ড বা তিন সম্রাটের সন্ধি থেকে বেরিয়ে আসে রাশিয়া। কারণ রাশিয়া ভেবেছিল যে বিসমার্ক অস্ট্রিয়ার প্রতি পক্ষপাতিত্ব করছেন বেশি, তাই তিন সম্রাটের সন্ধি থেকে রাশিয়া বেরিয়ে আসে। এর ফলে কি হয়? এর ফলে জার্মানির যে বিদেশ নীতি, বিসমার্কের যে পররাষ্ট্র নীতি, তাতে আমূল পরিবর্তন ঘটে। বিসমার্ক এরপর অস্ট্রিয়ার সাথে ব্যক্তিগত পর্যায়ে অস্ট্রিয়ার সাথে একটা চুক্তি করে, শক্তি চুক্তি। দুটি শক্তির মধ্যে চুক্তি হচ্ছে জার্মানি আর অস্ট্রিয়া, শক্তি চুক্তি। এদিকে রাশিয়াও বসে নেই। রাশিয়া যখনই তিন সম্রাটের সন্ধি থেকে বেরিয়ে এসছে, তখনই সে 1898 সালে সে ফ্রান্সের সাথে একটা চুক্তিবদ্ধ হচ্ছে, দ্বিশক্তি মৈত্রী চুক্তি। আর এদিকে বিসমার্ক তৈরি করছেন অস্ট্রিয়ার সাথে দ্বিশক্তি চুক্তি। এই দ্বিশক্তি পরবর্তীকালে যখন ইতালিও এর সাথে যোগদান করে, তখন এই দ্বিশক্তি হয়ে যায় ত্রিশক্তি চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল ত্রিশক্তি চুক্তি, জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি। এটা সম্পূর্ণ এই জোটটা তৈরি করে দিয়ে গেছিলেন কিন্তু বিসমার্ক। বিসমার্ক ক্ষমতায় ছিলেন 1880 সাল পর্যন্ত, 1890 সাল পর্যন্ত। তারপরে তাকে পদচ্যুত করা হয়, জার্মান সম্রাট তাকে পদচ্যুত করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। 1870-এ বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এর আগে আমরা জার্মানির ঐক্যবদ্ধ কিভাবে হয় সে সম্পর্কে পড়েছি, বা জার্মানির বিসমার্কের যে রক্ত লৌহ নীতি এর আগের ক্লাসে আলোচনা করেছি। সেখানে জানি আমরা তিনটি যুদ্ধের ভিতর দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন বিসমার্ক 1870। কিন্তু 1870-এর পর 1890 সাল পরবর্তী আরো 20 বছর তিনি ইউরোপে বিভিন্ন শক্তির সাথে জোটবদ্ধ হন, অর্থাৎ জোটবদ্ধ হওয়ার যে রাজনীতি, যে কূটনীতি, তার সূচনা করেন বিসমার্ক। এবং এইভাবে তিনি জার্মানিকে শক্তিশালী করে তুলেছিলেন। এবং জার্মানির দুই চিরশত্রু অস্ট্রিয়া এবং ফ্রান্স, এই দুটো দেশকে এক ঘরে করে রাখার জন্য নানা রকম ছলাকলা তিনি কিন্তু করে গিয়েছিলেন। 1890 পর্যন্ত এই 20 বছর তিনি বিভিন্ন রকম চুক্তি তৈরি করেছিলেন। যেমনটা প্রথমে করেছিলেন ত্রিসম্রাটের চুক্তি, রাশিয়াকে নিয়ে, অস্ট্রিয়াকে নিয়ে।
পরে যখন রাশিয়া বেরিয়ে গেল এই বার্লিন সন্ধি সম্মেলনের পরবর্তীতেই সম্রাটের চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাচ্ছে এবং ফ্রান্সের সাথে জোটবদ্ধ হচ্ছে 1898-এ, তখন বিসমার্ক অস্ট্রিয়ার সাথে দ্বিশক্তি চুক্তি করছে। পরে ইতালিকে সাথে নিয়ে করছে ত্রিশক্তি চুক্তি। এই ত্রিশক্তি চুক্তি একদিকে ছিল প্রথম বিশ্বযুদ্ধে। এর ভিতরে কিন্তু তিনি আরেকটি কাজ করেছিলেন। তার একটা মিত্র দেশ ছিল রাশিয়া, কিন্তু রাশিয়াকে তিনি ক্ষুব্ধ করেছিলেন বার্লিন সম্মেলনের ভিতর দিয়ে। তাই পরবর্তীকালে তিনি রাশিয়ার সাথেও একটা সন্ধি করেছিলেন, রি-ইন্স্যুরেন্সের সন্ধি। পুনরায় তার সাথে আরেকটি ইন্স্যুরেন্স করছেন। আগে করেছিলেন ত্রিসম্রাটের সন্ধি, সেটা থেকে রাশিয়া বেরিয়ে যায় বার্লিন সন্ধির পর। তাই পরবর্তীকালে রাশিয়াকে সাথে নিয়ে তিনি ব্যক্তিগত পর্যায়ে রাশিয়ার সাথে জার্মানির আরেকটি চুক্তি হয়, রি-ইন্স্যুরেন্সের সন্ধি। তা যাই হোক, এখানে মূল কথা যেটা, যে বার্লিন সম্মেলনে রাশিয়ার ক্ষতি কি হয়েছিল? অবশ্যই হয়েছিল। রাশিয়া যে স্যান স্টিফেনের যে সন্ধি ছিল, রাশিয়া যে সন্ধির দ্বারা তুরস্কের বসফরাস প্রণালীতে জাহাজ চলাচলের অবাধ সুযোগ পেয়েছিলেন তুরস্কের কাছ থেকে, বার্লিন সম্মেলনে সেই অধিকার নষ্ট হয়ে যাচ্ছে, সেই শর্তটা ভেঙে যাচ্ছে। সেই শর্তকে মুছে দিয়ে এইখানে নতুন করে একটা বার্লিন সন্ধি হয় এবং এই বসফরাস প্রণালীতে তার জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সে ভূমধ্যসাগরে যাওয়ার পর তার বন্ধ হয়ে যায়। অতএব তার বিরাট ক্ষতি হয়। তার যে মূল লক্ষ্য ছিল যে উষ্ণ জল নীতি পশ্চিম ইউরোপে, সেই জায়গায় সে বাধা পায়। তাই রাশিয়ার অনেকটাই ক্ষতি হয়েছিল, তার শক্তিকে অনেকটা খর্ব করা হয়েছিল, তার অনেকটা মর্যাদা হানি হয়েছিল এই বার্লিন সন্ধির ভিতর দিয়ে। এই কারণেই তো জার্মানি রাশিয়া এই বার্লিন সন্ধি থেকে বেরিয়ে আসে, ত্রিশক্তি সম্রাটের চুক্তি থেকেও বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে ফ্রান্সের দিকে, ইংল্যান্ডের দিকে ঝুঁকে এবং প্রথম বিশ্বযুদ্ধে এই ফ্রান্সের সাথে এবং ইংল্যান্ডের সাথে জোট বেঁধে সে এই জার্মানির বিরুদ্ধে, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে। তো এই ছিল মূল ঘটনা। এর যে অ্যান্সার রয়েছে, আসলে এটা একটা অনেক বড় টপিক, একটার সাথে আরেকটা ঘটনা রিলেটেড অনেক বিষয়। মোটামুটি বেসিক একটা ধারণা তোমাদেরকে আশা করি দিতে পারলাম। এবারে যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার নিয়ে অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স CC 11, বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? মার্কস 5। দেখো উত্তর এইভাবে লিখবে। 1878 সালের 16 জুন জার্মানির চ্যান্সেলর বিসমার্কের সভাপতিত্বে জার্মানির বার্লিন শহরে এক আন্তর্জাতিক সম্মেলন আহুত হয়। এই সম্মেলন বার্লিন কংগ্রেস নামে খ্যাত। 1814 থেকে 15 সাল এবং 1919 খ্রিস্টাব্দের প্যারিস শান্তি সম্মেলনের মধ্যবর্তীকালে বার্লিন সম্মেলনের মতো এত বৃহৎ কূটনৈতিক সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি। রাশিয়া, তুরস্ক, ইংল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি, জার্মানি, এই 7টি দেশ এবং এই সব রাষ্ট্রের শ্রেষ্ঠ কূটনীতিকরা এই সম্মেলনে যোগদান করেন। জার্মানির রাজধানী বার্লিনে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানি ও তার প্রধানমন্ত্রী বিসমার্কের মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। বিসমার্ক বলেন যে এই সম্মেলনে মধ্যস্থতাকারী হিসেবে তিনি সাধু দালাল, হনেস্ট ব্রোকারের ভূমিকা পালন করেন। দীর্ঘ 1 মাস আলাপ আলোচনার পর সমবেত প্রতিনিধি মণ্ডলী স্যান স্টিফেনোর সন্ধি সংশোধন করে বার্লিন চুক্তি সম্পাদন করে 1878। এবার দেখো শর্ত বার্লিন সন্ধির। এই চুক্তির শর্তানুসারে 1 সার্বিয়া, মন্টেনিগ্রো, রোমানিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। 2 বসনিয়া হার্জেগোভিনার উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 3 স্যান স্টিফেনোর সন্ধি দ্বারা নবপ্রতিষ্ঠিত বৃহৎ বুলগেরিয়া রাজ্যকে 3 ভাগে ভাগ করা হয়। ক ম্যাসিডোনিয়া তুরস্ককে ফিরিয়ে দেওয়া হয়। খ স্থির হয় যে পূর্বে রুমেলিয়া তুরস্কের অধীনে স্বায়ত্তশাসন ভোগ করবে। গ বাকি অংশ নিয়ে বুলগেরিয়া গঠিত হবে এবং তাকে নামে মাত্র তুরস্কের অধীনে রাখা হয়। 4 রাশিয়া পায় বেসারাবিয়া, বাটুম, কার্স ও আর্মেনিয়ার কিছু অংশ। 5 ইংল্যান্ড পেল সাইপ্রাস এবং ফ্রান্সকে ভবিষ্যতে টিউনিস অধিকারের অনুমতি দেওয়া হয়। 6 গ্রিস যাতে থেসালি ও এপিরাস পেতে পারে তার জন্য তুরস্কের সুলতানের কাছে আবেদন জানানো হয়। প্যারা করে বার্লিন সন্ধি রুশ তুর্কি যুদ্ধের অবসান ঘটিয়ে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করে। তুর্কি সাম্রাজ্যের অখণ্ডতার নীতি গৃহীত হয় এবং বলকান অঞ্চলে রাশিয়ার অগ্রগতি প্রতিহত হয়। এই কারণে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডিসরেলি বার্লিন কংগ্রেস থেকে ফিরে সদম্ভে ঘোষণা করেন যে আমি সম্মানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন যে ইউরোপে তুরস্ক তার অস্তিত্ব বজায় রেখেছে। বলা বাহুল্য ডিসরেলির এই দাবি যথার্থ নয়।
বরং বলা যায় যে বার্লিন সন্ধি দ্বারা পূর্বাঞ্চল সমস্যার কোনো সমাধান হয়নি, উপরন্তু সমস্যা জটিলতর হয়ে ওঠে। এই সন্ধিতে পরবর্তীকালে বহু সমস্যার বীজ নিহিত ছিল। বার্লিন সন্ধি দ্বারা কোনোভাবেই তুরস্কের অখণ্ডতা রক্ষিত হয়নি। সাম্রাজ্যের কিছু অংশ স্বাধীন হয়, কিছু অংশ ইংল্যান্ড, অস্ট্রিয়া বা রাশিয়া দখল করে। প্যারা করে দেখো এবার রাশিয়ার স্বার্থ কতটা বিঘ্নিত হচ্ছে। বার্লিন সন্ধি দ্বারা স্যান স্টিফেনের সন্ধি একেবারে পরিবর্তিত হয়। রাশিয়ার মর্যাদা ভুলুণ্ঠিত হয়। দার্দানালিস প্রণালীতে রুশ যুদ্ধ জাহাজের প্রবেশ নিষিদ্ধ হওয়ায় কৃষ্ণ সাগরের পথে ভূমধ্য সাগরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলে রুশ উষ্ণ জল নীতি ব্যাহত হয় এবং রাশিয়া বার্লিন সন্ধি ভেঙে ফেলতে সচেষ্ট হয়। রাশিয়ার ধারণা হয় যে সাধু দালাল বিসমার্ক অস্ট্রিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছেন। এজন্য রাশিয়া জার্মান নেতৃত্বাধীন 3 সম্রাটের চুক্তি থেকে সরে যায়। এর ফলে বিসমার্ক প্রথমে অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি 1879 এবং পরে ইতালিকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী 1882 সম্পাদন করেন। অপরদিকে 1894 রাশিয়া ও ফ্রান্স চুক্তিবদ্ধ হয়। এইভাবে ইউরোপে দুটি পৃথক শক্তি জোটের সূচনা হয়। তো এই ছিল বার্লিন সম্মেলনে কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল কিনা তার উপরে 5 নম্বরের প্রশ্ন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সমস্ত টিকা প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। সমস্ত বড় 10 নম্বরের প্রশ্ন সব আপলোড করা আছে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।